তুই বের হলেই আমি বাড়ি ছেড়ে কোথাও চলে যাব, আর ফিরবো না। বাবার কথায় দমে যায় মিঠু। বিছানা ছেড়ে ধীর পায়ে হেঁটে দরজা চাপিয়ে দিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শরীরের ক্ষতগুলো নিখুঁত চোখে পর্যবেক্ষণ করলো। ব্যান্ডেজের ওপর দিয়েই বাহু ছুঁয়ে দেখলো। ঘাড় কাত করে পিঠের ক্ষত দেখার চেষ্টা করে ব্যর্থ হলো। দীর্ঘশ্বাস ছেড়ে আয়নার সামনে থেকে সরে এলো। খালি গায়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। হু হু করে বাতাস বইছে, কাঁটা দিয়ে উঠছে শরীরের প্রতিটি লোমকূপ। মুঠোফোন হাতে নিয়ে নড়াচড়া করলো কিছুক্ষণ। গ্যালারি ওপেন করে একজোড়া মুখের ছবি বের করলো। বিষাদ মাখা মুখটি জুম করে দেখে হাসলো মিঠু। আড়াল হতে তোলা ছবিটা হাসপাতালে থাকাকালীন ছবি। এর সম্পূর্ণ ক্রেডিট অরুর। সুহা এই ছবি সম্পর্কে অবগত নয়। মিঠুর ঠোঁট ফাঁক করে আওড়ালো। আপনার সাথে কেবল আমাকেই মানায়। সকাল থেকে অরুর ফোনে প্রায় 30টা কল এসেছে। এখনো তীব্র শব্দে ফোন বেজে চলেছে। ইচ্ছে করেই তুলছে না সে। ফোন বেজে থেমে যাওয়ার কিছুক্ষণের মাঝেই মিঠুর ডাক শোনা গেল। অরু। বিছানায় কম্বল মুড়ি দিয়ে অলস ভঙ্গিতে শুয়েছিল অরু। মিঠুর ডাক কর্ণগুহারে পৌঁছালো। ও প্রতিক্রিয়া দেখালো না। মিঠু তাকে ডেকে পাঠানোর কারণ সম্পর্কে সে অবগত। তাকে কলে না পেয়ে রামি মিঠুর নম্বরে কল দিয়েছে, সেজন্যই ডাকছে মিঠু। আরো কয়েকবার মিঠুর ডাক শোনার পর অরু সাড়া দিল না। মিঠু ঘর থেকেই চেঁচিয়ে বলল, রামিকে কল ব্যাক করো অরু। আমাকে তোর ঘরে যেন উঠে আসতে না হয়। আর একবার আমার ফোনে কল এলে তোকে এসে কেলিয়ে যাব। ফোঁস করে শ্বাস ছাড়লো অরু। ফোন হাতে নিয়ে রামিকে কল ব্যাক করলো। সাথে সাথেই তার কানে বিস্ফোরণ ঘটলো। বেয়াদব, সকাল থেকে আমাকে এভাবে অপেক্ষা করানোর মানে কি? কতগুলো কল দিয়েছি, তোর হিসেব আছে? হিসেব টিসেব কিছু বুঝিস? অরু বলল, না, আমি জীবনে স্কুলের ধারে পাশে গিয়েছি। সব হিসেব শুধু তুমিই বোঝো। আমি তো হলাম গন্ড মূর্খ। আসলেই তুই একটা বেকুব মহিলা। ছ্যাত করে উঠলো অরু। খ্যাপাটে স্বরে বলল, এই, তুমি আমাকে বেকুব মহিলা বলছো? রামি রাগত স্বরে বলল, তোর কি মনে হয় তুই কচি খুকি? তুই তো মহিলাই, তার উপর একটা বেকুব। তুমি তো তাহলে বুইরা খাটাস। শেষমেশ আমার কপালে সে বুইরাই জুটলো। আফসোস। রামি বলল, আমি এখনো হাত বাড়ালে মেয়েটার লাইন লেগে যাবে। অরু ঠেস দিয়ে বলল, তো মেয়েদের নিয়েই থাকো না, আমার কাছে কি? রামি কড়া স্বরে বলল, কল ধরছিলি না কেন? অরু নিভু নিভু গলায় তীব্র অভিমান নিয়ে বলল, তাতে তোমার কি? কলা না ধরলেই তো তুমি খুশি। হুট করেই সমস্ত রাগ উধাও হয়ে গেল রামির। নরম স্বরে বলল, কাল ইচ্ছে করে কল কাটিনি, গুরুত্বপূর্ণ কাজ ছিল। এই জন্য আমার কল ধরবি না? আমাকে তুই না বুঝলে কে বুঝবে বল? অরু কটমট করে বলল, কেন? তোমার পেছনে না মেয়েদের লাইন লেগে আছে? তারা বুঝি তোমায় বুঝতে চায় না? নিঃশব্দে হাসলো রামি। তার প্রতি অরুর এই ব্যাকুলতা তাকে ভীষণ তৃপ্তি দেয়। অরুর অভিমান ভাঙাতে বিবশ কণ্ঠে বলল, আমি তো তাদের চাই না, আমার শুধু অরু হলেই চলবে। তার জন্য বাকি সব ছাড়তে পারি। অরু তীক্ষ্ণ কণ্ঠে বলল। পরিবার কেউ? রামি শান্ত কণ্ঠে বলল, সেটা তুই কখনোই বলবি না, জানি আমি। অরুর মাথায় দুষ্টুমির ভূত চাপলো। বলল, আমি ঘুমোবো এখন, পরে কল দিও। রামি কিছু বলার আগেই সে কল কেটে দিল। তার অনেক আগের একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, পাসওয়ার্ডও লিখে রেখেছিল। সর্বপ্রথম অ্যাকাউন্টের নাম পরিবর্তন করলো। ওই অ্যাকাউন্ট দিয়ে প্রায় সবার সাথেই অ্যাড আছে, কিন্তু এর মালিক যে অরু সে সম্পর্কে কেউ অবগত নয়। অরু হাই লিখে সেন্ড করলো রামির অ্যাকাউন্টে। 10 মিনিট অপেক্ষা করেও রিপ্লাই পেল না। এভাবে 1 ঘন্টা কেটে গেল। অরু আবারও মেসেজ পাঠালো, কেমন আছেন? কোনো রেসপন্স নেই। অরু মনে মনে ভীষণ খুশি হলো। বিপত্তি বাঁধল সন্ধ্যায়। রামি ফিরতি বার্তা পাঠিয়েছে, কে আপনি? আমি আপনার শুভাকাঙ্ক্ষী। পরিচয় দিন। পরিচয় দিয়ে কি করবেন? আমি কি বলছি সেটা শুনুন। আপনার বউকে ইদানিং একটা ছেলের সাথে দেখা যায়। ঘোরাঘুরি, হাসাহাসি, হাত ধরে হাঁটা, রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করে, একে অপরকে মুখে তুলে খাইয়েও দেয়। ধন্যবাদ। লিখে আর কোনো মেসেজ করলো না রামি। অরু অপেক্ষায় আছে রামি তাকে এ ব্যাপারে কিছু বলে কিনা। দাঁত দিয়ে নখ কাটছে। টেনশন হচ্ছে রামি তাকে বিশ্বাস করবে তো, নাকি ফেক অ্যাকাউন্টের কথা বিশ্বাস করে বসে থাকবে। রাতে রামি কল দিল। খুব স্বাভাবিকই তাদের কথা হলো। মাঝে একটু দুষ্টু মিষ্টি ঝগড়াঝাটিও হলো।
সবকিছুর মাঝেও অরো একটু অস্বাভাবিক আচরণ করে ফেলেছে। রামি তো জিজ্ঞেস করেই বসলো। কি হয়েছে তোর? কিছু নিয়ে চিন্তিত? অরো ব্যাপারটা এড়িয়ে গিয়েছে। ঘুমাতে যাওয়ার পূর্বে আবার ফেক অ্যাকাউন্ট থেকে রামিকে নক করলো। স্ত্রীর ব্যাপারে কি সিদ্ধান্ত নিলেন? রামি ফিরতি বার্তা পাঠালো। আপনি কি সিঙ্গেল আছেন? এমন রিপ্লাই আশা করেনি অরু। সে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। কোনোভাবে নিজেকে সামলে রিপ্লাই করলো। রামি লিখলো, আমার একজন মানুষ দরকার, ভীষণ কাছের, যার কাছে আমি নিজেকে উজাড় করে দিতে পারবো। আমার স্ত্রী মনে হয় তো আমি নেই। আপনি কি আমাকে সাহায্য করবেন? যত সময় যাচ্ছে অরুর শরীর কাঁটা দিয়ে উঠছে। মনে মনে রামের গোষ্ঠী উদ্ধার করে ফেলছে। রামি থেকে অবিশ্বাস করে ফেক অ্যাকাউন্টের কথা বিশ্বাস করে বসে আছে। তবে সে দেখতে চাইলো জল কত দূর গড়ায়। দাঁত কিরমির করে টাইপ করলো। কেন নয়, অবশ্যই আমি আপনাকে সাহায্য করব। সাথে দুটো লাভ ইমোজি সেন্ড করে দিল। রামি আরো এক ধাপ উপরে গিয়ে দুটো কিস ইমোজি ছুঁড়ে মারলো। তারপর লিখলো, আপনাকে আমার ব্যক্তিগত মানুষ বানাতে চাই। হবেন? দিনে রাতে 101টা চুমু পাবেন। ফোঁস করে উঠছে অরু। কিছু বলতেও পারছে না, সইতেও পারছে না। তবে ফেক প্রেম কাহিনী চালিয়ে গেল। লিখলো, আপনি চাইলে আমি এক্ষুনি কবুল বলতে রাজি। রামি পরপর 3 বার কবুল্লি। ওরও কবুল বলে দিল। আলহামদুলিল্লাহ বিবি জান, এখন থেকে আমাদের মাঝে আর কোনো বাধা নেই। অরু শ্বাস চেপে রেখে লিখলো, আপনার প্রথম বিবিকে কি করবেন কিছু ভেবেছেন? তার কথা মনে করে আমাদের সুন্দর মুহূর্ত নষ্ট করতে চাই না। ওটা তো একটা খাটাস মহিলা। আমার জীবনটা তেজপাতা করে খিচুড়ি রান্না করে ফেলেছে। আমার মনে এখন থেকে শুধু তুমি থাকবে, শুধু তুমি। আচ্ছা বাই, আমার না একটু কাজ আছে, পরে কথা বলবো। সে কি? আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ সুপ্রিয়া? সুপ্রিয়া। অরুর চোখ চড়ক গাছ। কোনোদিন তাকে এমন কোনো নামে ডেকেছে? সবসময় তো তাকে দেখলেই কানাবগের ছা ছড়াটে শুনিয়ে দেয়। সাথে সাথে মেসেঞ্জার থেকে বেরিয়ে গেল অরু। এখন আর তার কিছুই ভালো লাগছে না। হাতে ধরে নিজের শান্তি নষ্ট করলো। রামি অরুর নম্বরে কল দিল। ধরল না অরু। রাগে তার শরীর রিরি করছে। অনেকক্ষণ ফোন রিং হওয়ার পর মেসেঞ্জারে বার্তা এলো। বেয়াদব, কল ধরছিস না কেন? সকালের মতো কি শুরু করলি? অরু মেসেজ সিন করে থম মেরে বসে রইল। রামি তাকে বেয়াদব বলে সম্বোধন করে থাকে। তবে ফেক অ্যাকাউন্টে কেন বেয়াদব বলল? আবার সকালের কথা উল্লেখ করছে। সে কি টের পেয়ে গেল এটা অরুর অ্যাকাউন্ট? নাকি ভুলে মেসেজ দিয়ে ফেলেছে? অরু না বোঝার ভান করে লিখলো, আপনি আমাকে বেয়াদব বললেন? আপনার সাথে ব্রেকআপ। ফেক অ্যাকাউন্ট থেকে আমাকে উত্ত্যক্ত না করে কল ধর, বেয়াদব। তারপর তোর সাথে আমি ব্রেকআপ করছি। অরু এবার নিশ্চিত হলো রামি তার অ্যাকাউন্ট সম্পর্কে অবগত। সে রয়ে শুয়ে টাইপ করলো, তুমি আমাকে কিভাবে চিনলে? আমি প্রথমে পাত্তা দেইনি। একটু আগে যখন আবার মেসেজ দিলি, আমি অ্যাকাউন্টের পুরো ডাটা চেক করেছি। স্কুলের নাম আর জন্মদিন পরিবর্তন করতে ভুলে গেলি। সাথে ক্লাস 9-এর একটা ছবি আপলোড করা আছে। এমনি এমনি কি আর বেকুব মহিলা বলি? আমাকে পরীক্ষা করে কিছু পেয়েছিস? অরু নিজের কাছে নিজেই লজ্জা পেল। আর রিপ্লাই করলো না। রামিও সাথে সাথে কল দিয়ে বসলো। অরু রিসিভ করে কানে চেপে ধরলো। তার কোনো সারা শব্দ না পেয়ে রামি বলল, এবার বলতো, তোর মাথায় 2 দিন পর পর এসব ভূত চাপে কোথা থেকে? অরু উল্টে রাগ দেখিয়ে বলল, অন্য কোনো অ্যাকাউন্ট থেকে মেসেজ এলেই রিপ্লাই দিতে হবে? গুরুত্বপূর্ণ কিছু তো হতে পারে। এখন আমার ঘাড়ে দোষটা পাচ্ছিস? আচ্ছা, তোকে একটা জিনিস দেখাচ্ছি, দেখে বলতো কেমন হয়েছে। কি? রামি ক্যামেরার সামনে একজোড়া ঝুমকো তুলে ধরলো। অরুকে দেখিয়ে বলল, পছন্দ হয়েছে? ঝুমকার গড়ন অরুর ভীষণ মনে ধরলো। বলল, খুব পছন্দ হয়েছে। আচ্ছা। বলে দুলজোড়া নামিয়ে রাখলো রামি। দুজনের কথোপকথন চলল বেশ খানিক সময়। তরির বাবা আর আয়শা সুলতানার মাঝে অরু ও রামির বিয়ের ব্যাপার নিয়ে আলোচনা হলো। দুদিকের আলোচনায় তারা সিদ্ধান্তে পৌঁছালেন মিঠু সুহার সাথে সাথে অরু আর রামির বিয়ের অনুষ্ঠানও সেরে ফেলবেন। মিঠু ঘরে বসেই ফোনে যোগাযোগ করে ছেলেপুলেদের দিয়ে কাজ করাচ্ছে। বাবার জন্য বেরোতেও পারছে না। কঠোর নিষেধাজ্ঞা জারি করেছেন তিনি। বিয়ের আগ পর্যন্ত তার বের হওয়া মানা। রামি ফিরবে 2 দিন পর।
তারপরে বিয়ের শপিং নিয়ে ব্যস্ত হয়ে পড়বে সকলে। এদিকে অরুকে রামিদের বাসায় আসতে না করে দেওয়া হয়েছে। বিয়ের অনুষ্ঠান না হওয়া অবধি রামির থেকে দূরত্ব বজায় রাখবে। অরু বাধ্যমের মতো সবটা মেনে নিয়েছে। খুশি মনে প্রচুর শপিং করে বাড়ি ফিরছে রামি। প্রতিবারই বাড়ি আসার সময় তার মনে ঈদের মতো আমেজ থাকে। এবার খুশিটা দ্বিগুণ হলো। বাড়িতে আসার পরই তার খুশি খুশি মুখখানা চুপসে গেল। অরুর কাছ থেকে দূরত্ব বজায় রেখে চলতে হবে। বিয়ে হতে এখনো কয়েকদিন বাকি। এতগুলো দিন কিভাবে থাকবে? কিছুতেই সে মানতে চাইল না। সাদাত ফিচেল হেসে বলল, কেমন লাগে? মীর জাফর, কোনো কথা বলবে না তুমি। আমি কিছু বুঝি না ভেবেছো? এসব যে তোমার কারসাজি, সেটা কি আমার অজানা? তোর লজ্জা করে না বড় ভাইয়ের সামনে বউ বউ করছিস? ছি! এমন ভাবে নাক ছিটকাচ্ছ যেন আমি পচার ডোবা থেকে ডুব দিয়ে এসেছি। তোমার লজ্জা কোথায় থাকে যখন আমার বউ নিয়ে টানা হেচড়া করো? তুমি ছি, তোমার 14 গোষ্ঠী ছি। সাদাত হোহা করে হেসে বলল, তুই কি আমার 14 গোষ্ঠীর বাইরে নাকি? বাইরেই তো। তোমাকে দেখে তো কোনোদিন মনে হয়নি তুমি আমাদের বংশের। তোমার মাঝে একটা প্লে বয় ভাব, যা আমার বাপ দাদা, তার বাবা, তার দাদা কারো মাঝে আমি দেখিনি। থাম তুই। যে বেটা দাদাকেই দেখেনি সে 14 পুরুষ দেখবে কিভাবে? আর আমি প্লে বয় না, আমার মন বিশাল। সবাইকে ভালোবাসতে ইচ্ছে করে, কিন্তু ইরাটার জন্য পারি না, বুঝলি? পান থেকে চুন কষলে আমাকে আর ঘরে জায়গা দেয় না, নয়তো গিয়ে মেয়ের সাথে ঘুমিয়ে পড়ে। রামি দাঁতের দাঁত চেপে বলল, আমার 12টা বাজানোর জন্য তোমার একটা আমি ঠিকই বাজিয়ে ছাড়বো, শিওর থাকো। আজও তুমি ঘরে জায়গা পাচ্ছ না। ভালো হবে না রামি। ওরও কিন্তু আমার এককালের বউ। আমি তাকে তোর জন্য স্যাক্রিফাইস করেছি, আর সে তুই কিনা আমার জন্য বাঁশ ঝাড় রেডি করছিস। খবরদার ইরার কানে বিষ ঢালবি না। রামি ট্রুর হেসে সাদাতের পাশ কাটিয়ে চলে গেল। অফিস থেকে ছুটি নেওয়া হয়নি। নিজের ডেস্কে বসে কাজ করতে করতে মিঠুর কথা ভেবে আনমনে হেসে উঠল সুহা। অবনী সুচালো চোখে তাকিয়ে ভুরু নাচিয়ে বলল, আজকাল নেতা সাহেব কি কারোর মনে ঘরে রাজনীতি শুরু করলো নাকি? সুহা সচকিত হয়ে বলল, কি উল্টোপাল্টা কথা বলছিস? আমি কি হাসতেও পারবো না? নে, আমি বলছি নাকি, তবে হাসির কারণটা যে নেতা সাহেব তা আমি বুঝে গেছি। বাজে বকিস না তো, চল ক্যান্টিনে যাই। অবনীকে নিয়ে ক্যান্টিনে গিয়ে বসলো সুহা। দুটো কফি অর্ডার দিয়ে টুকটাক কাজ নিয়ে আলাপ করলো। কফি এসে গিয়েছে। অবনীর কল আসায় সে কফি হাতে উঠে এসে এক পাশে দাঁড়ালো। সুহা কফি মগে ঠোঁট ভিজিয়ে হঠাৎই ফোন বের করলো। ফটাফট হাতে কফি মগ নিয়ে একটা ছবি তুলে মিঠুর ইনবক্সে পাঠিয়ে লিখলো, কফি খাবেন? পরক্ষণে নিজের এমন ভিত্তিহীন কাজে লজ্জা পেল। মিঠু কি মনে করবে ভেবে ডিলিট করে দিল ছবি। মেসেজ দুটোই। কুয়াশার ঢাকায় মিষ্টি ভোর। দূর থেকে ভেসে আসছে নাম না জানা পাখির কলতান। আড়মোড়া ভেঙে বিছানা ছাড়ল সুহা। অজু করে আগে নামাজ আদায় করে নিল। সকালবেলা বাড়ির পরিবেশ বেশ ঠান্ডা থাকে। শব্দহীন পায়ে রান্নাঘরে ঢুকলো সে। চুলায় পাতিল বসানো, টকবক করে পানি ফুটছে। কড়া করে 1 কাপ চা বানিয়ে নিজের ঘরে ফিরে এলো। চা শেষ করে কয়েকটা জামা বের করে রাখলো বিছানার উপর। তারপর একে একে শরীরের উপর মেলে ধরে দেখলো কোনটায় তাকে বেশি ভালো লাগবে। আজও বাড়ির সবার সাথে শপিং এ যাওয়ার কথা তার। তরি আপু বারবার করে বলেছেন নিজের বিয়ের জিনিস নিজে পছন্দ করে কিনতে। বিয়ে একবারই হয়, কনের শখ আহ্লাদকে গুরুত্ব দেওয়া উচিত। এদের সবার মন মানসিকতা দেখে সুহা মুগ্ধ হয়। কত ভালো একটা পরিবার পাবে সে। প্রফুল্ল চিত্তে গোলাপি রঙের জামাটা আলাদা করে রাখলো। মনটা খুব হালকা লাগছে। এতদিন তার মাঝে একটা দ্বিধার দেয়াল ছিল, যা ধীরে ধীরে সরে গিয়েছে। শপিং করতে অরু, রামি, মিঠু আর সুহা ছাড়াও যাচ্ছে সাদাত আর ইরা। মাহমুদ কলেজের জন্য বেরিয়ে গেল। তরি যাবে না বলে মনস্থির করলো। সবাই একসাথে বেরিয়ে গেলে বাসায় রান্না করবে কে? তাছাড়া মাহমুদ দুপুরে ফিরে একা বাসায় বসে থাকবে। সব দিক বিবেচনা করে ইরা আর সাদাতকে ওদের সঙ্গে পাঠানোর ব্যবস্থা করে নিজের শাশুড়ির সাথে বাসায় থেকে গেল। অরু আর মিঠু একসাথেই বের হলো বাসা থেকে। ইরা আর সাদাত মিঠুর গাড়িতে পেছন দিকে উঠে বসলো। রামি বাইক বের করলো। সে অরুকে নিয়ে বাইকে যাবে। মিঠুকে বলল, তোরা যা, সামনে থেকে সুহা ভাবিকে তুলে নিস। সবার তো আর জায়গা হবে না, আমি ওরুকে নিয়ে বাইকে আসছি। যা। মাঝখানে বিঘ্ন ঘটালো সাদাত।
খবরদার, দুজনে বিয়ের আগ পর্যন্ত দূরত্ব বজায় রেখে চলবি। কোনো কাছে আসার গল্প হবে না। ধারালো চোখে তাকালো রামি, দরাজ কণ্ঠে বলল, বিয়ে করেছি আমি, বউ আমার, তুমি সাবধান করার কে? ভুলে যাস না রামি, ওরও আমার। ইরার কটমট দৃষ্টির কবলে পড়ে ওখানেই বাকি কথা গিলে ফেলল সাদাত। রামি এসবে পাত্তা দিল না, অরুকে বলল। দ্রুত আয়। অরু চুপচাপ রামির পেছন পেছন বাইকে চেপে বসলো। সাদাত জানালার বাইরে মুখ বাড়িয়ে অরুর দিকে তাকিয়ে বলল, এটা ঠিক করলে না অরু? আজ আমাকে পাত্তা দিতে তাও মানা যেত, জীবনে একজন সুদর্শন পুরুষ পেতে। অরু নাকমুখ কুচকে বলল, বয়সটা দেখেছো? বুড়ো হয়ে গিয়েও এখনো তোমার রং ঢং কমেনি। আমার মতো বুড়ো হয়নি, রং ঢং কমবে কিভাবে? রামিটা তো সেই আদিকাল থেকেই বুড়ো, তাই ওর মনে রং ঢং নেই। তোমার কথা শুনে স্পষ্ট বোঝা যাচ্ছে রামিকে বিয়ে করে তুমি পছতাচ্ছ। এখনো সময় আছে, সুদর্শন পুরুষের দিকে ফিরে এসো। সাদাতকে পাত্তা না দিয়ে রামি বাইক টেনে মিঠুর গাড়ি পেছনে ফেলে এগিয়ে গেল। অরু দুহাত ছড়িয়ে বসেছে, বাতাসের ঝাপটায় চুল উড়ে বেড়াচ্ছে। মনের মিররে তাকিয়ে তৎক্ষণাৎ বাইক থামালো রামি। অরু শুধালো, কি হলো? রামি চোয়াল শক্ত করে তাকিয়ে আছে, কড়া ধমক দিয়ে বলল, এক্ষুনি চুল বাঁধবি বেয়াদব, হাত দুটো ছড়িয়ে বসেছে। এই, তুই নায়িকা? হাইওয়েতে মরার শখ হয়েছে? অরুর মুখ চুপসে গেল। নায়িকা নায়িকা ফিলিংসটা একেবারে পিষে ফেলে চুল বেঁধে নিল। রামি বাইক স্টার্ট দেওয়ার আগে বলে দিল, শক্ত করে ধরে বসবি, তিরিং বিরিং করলে এখানে ফেলেই চলে যাব। অরু দাপুটে গলায় বলল, আমি শপিং মল চিনি না ভেবেছো? তুমি শুনে রাখো, বেশি তিরিং বিরিং করলে তোমাকে বিয়েই করব না, সোজা হোস্টেলে গিয়ে উঠবো। বাইক টান দিয়ে রামি মৃদু হেসে বলল, আর বিয়ে না করলেও চলবে, একবার তো বিয়ে করলি। বিয়ে করেছি তো কি হয়েছে, একেবারে তোমার ধরা ছোঁয়ার বাইরে চলে যাব। মিটিমিটি হাসলো রামি, রগড় করে বলল, যেখানেই যাস না কেন, যাওয়ার আগে তোর একটা সতীন খুঁজে দিয়ে যাস। অরু বলল, জীবনের প্রতি মায়া নেই? তোমার জন্য আমার বড্ড আফসোস হচ্ছে, অল্প বয়সে প্রাণ হারাতে হবে ছেলেটাকে। হায় রে। রামি নিটল হাসলো, চোখ দুটো ছোট হয়ে এলো তার। অরু পেছন থেকে দেখলো না, তবে শুনতে পেল রামির প্রেমময় স্বর। মন তো সেই কবেই হারিয়েছি, এবার না হয় প্রাণটাও সঁপে দিলাম। অরু ধীরে ধীরে ঘনিষ্ঠ হলো, দুহাতে আঁকড়ে ধরলো রামির শক্ত বুক। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমার মাঝেই তোমার কল্যাণ নিহিত, তাই আমার মাঝেই তোমাকে সীমাবদ্ধ থাকতে হবে। আমি বলবো না আমার চেয়ে উত্তম কাউকে পেতে তুমি, কারণ আমিই তোমার জন্য উত্তম। সেজন্যই সৃষ্টিকর্তা আমাদের এক সুতোয় জুড়ে দিয়েছেন। আমি তোমার প্রাণ চাই না, স্বচ্ছ মনটাই চাই। সুহার মামার বাসার সামনে গাড়ি থামালো মিঠু। ফোন হাতে মেসেজ পাঠালো সুহাকে। একটু পরই তাকে বেরিয়ে আসতে দেখা গেল। একটা গোলাপি রঙের জামা পরে এগিয়ে আসছে, চোখ মুখ উজ্জ্বল। গাড়ির সামনে এসে দাঁড়াতেই ফ্রন্ট সিটের দরজা খুলে দিল মিঠু। সুহা পেছনে বসে থাকা ইরা আর সাদাতকে দেখে অপ্রস্তুত হয়ে পড়ল। সালাম দিতেই সাদাত আর ইরা হাস্যোজ্জ্বল মুখে কথা বলল তার সাথে। সুহা আড়ষ্ট চোখে তাদের দুজনের দিকে তাকিয়ে মিঠুর দিকে তাকালো। ওনাদের সামনে মিঠুর পাশে বসতে আর অস্বস্তি হচ্ছে। মিঠু শান্ত চোখে সুহার দৃষ্টি অনুসরণ করে বলল, পেছনে না তাকিয়ে উঠে আসুন। ইরা মৃদু হেসে বলল, উঠে পড়ো। সাদাত বলল, রামি, মিঠু, মাহবুব সবগুলো জিতে গেল, অথচ আমি বেশি সুদর্শন হয়ে ঠকে গেলাম। এমন একটা সুন্দরী তো আমিও ডিজার্ভ করি। ইরা চোখ রাঙিয়ে বলল, আজ শুধু বাসায় যেতে দাও, তারপর তোমার সুন্দরী ডিজার্ভ করা বের করছি। আমতা আমতা করলো সাদাত। ইনিয়ে বিনিয়ে বলল, আমি তো স্বয়ং পরি পেয়েছি, যত সুন্দরী আসুক না কেন তোমার ধারে পাশেও যেতে পারবে না। তোমার মিষ্টি কথায় গলছি না আমি। সুহা বাইরে দাঁড়িয়ে ওদের দুজনের ঝগড়া দেখে চলেছে। মিঠু গম্ভীর স্বরে বলল, এভাবে দাঁড়িয়ে থাকবেন? সংবিত ফিরে পেল সুহা। গাড়িতে চড়ে জড়সড় হয়ে বসলো। মিঠু পুরো রাস্তা চুপচাপ রইল। ড্রাইভিং এর ফাঁকে ফাঁকে ঠিকই সুহার উপর নজর রেখেছে। আজ একটু বেশি সুন্দর লাগছে মেয়েটাকে। লুকোচুরি দৃষ্টিতে মিঠুকে দেখতে গিয়েই চোখাচোখি হলো।
সুহা দৃষ্টি সরিয়ে সোজা রাস্তায় তাকালো, আর ভুলেও তাকালো না। মুখ আড়াল করে হাসলো মিঠু। বিয়ের সমস্ত কেনাকাটা করে বের হলো সবাই। অরু যেটাই কিনতে চেয়েছে সবটাই কিনে দিয়েছে রামি। অরু বলল, আমার খিদে পেয়েছে। মিঠু বলল, চলো খেয়ে নে সবাই। সবাই একটা রেস্তোরাঁয় ঢুকলো। সবাই পছন্দের খাবার অর্ডার দিল। অরু সুহাকে জিজ্ঞেস করলো, তুমি কি খাবে ভাবি? সুহা বলল, কিছু একটা হলেই হবে। মিঠু সুহার পাশেই বসলো। নিচু স্বরে বলল, কফি খাবেন? বিষম খেলো সুহা। মিঠু ঠোঁট টিপে হেসে পানি এগিয়ে দিল সুহার দিকে। ডকডক করে পানি পান করে নিঃশ্বাস ছাড়লো সে। মেসেজের কথা সে ভুলেই বসেছে। কোন কুলক্ষণে যে অমন মেসেজ পাঠাতে গেল। মিঠু নিজ থেকে সুহার জন্য খাবার অর্ডার করে দিল। খাওয়ার মাঝেই রামি বলল, সবাই মিলে আরেকটু ঘোরাঘুরি করে তারপর বাসায় যাই। ইরা বলল, তোরা 4 জন থাক, আমরা চলে যাব। বাড়িতে তোরই একা হাতে সব সামলাচ্ছে। সাদাদও তাতে সহমত হলো। সে রামির উদ্দেশ্যে বলল, তুই মিঠুর সাথে ফিরিস, আমি বাইক নিয়ে যাচ্ছি। দ্বিরুক্তি না করে সাদাতকে বাইকের চাবি বুঝিয়ে দিয়ে খাওয়া শেষ করলো। ইরা আর সাদাত চলে গেলে ওরা 4 জনও বের হলো। আসার পথে যেমন ইরা সাদাত পেছনে ছিল, এখনো রামি আর অরু পিছনে বসলো। মিঠু জানতে চাইলো। কোথায় যাবি? অরু বলল, চলো আজ ভাবিকে আমার ক্যাম্পাস ঘুরে দেখাই। সুহার দিকে তাকিয়ে বলল, যাবে? সুহা মাথা নেড়ে সম্মতি জানালো। বুঝলেন ভাবি, মানুষ যে ডাক্তারি পড়ে সেটা জনে জনে ঢোল পিটিয়ে জানাতে চাইছে যেন দেশে একমাত্র তিনিই ডাক্তারি পড়েছেন, আর বাকি সবাই ক লিখতে কলম ভাঙছে। অরু তেজ নিয়ে বলল, প্রয়োজনে মাইক ভাড়া করে সবাইকে জানাবো আমি ডক্টরি পড়ছি। রামি ঠোঁট টিপে হেসে বলল, বুঝলেন ভাবি, আমাদের ভবিষ্যৎ সচেতন ডাক্তার দাঁত ব্রাশ না করেই ছোটবেলায় খাবার খেতে চাইতো। কি বিচ্ছিরি কাজ ভাবা যায়। এই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেয়া রোগীর ভবিষ্যতের কথা ভেবে আমার ভীষণ মায়া হচ্ছে। অরু ছ্যাপ করে রেগে গেল। চোখ মুখ শক্ত করে বলল, আর তুমি তো বড় হয়েই ব্রাশ করো না। রামি ভাব নিয়ে বলল, প্রমাণ আছে? দমে গেল অরু। এভাবে ভাইয়ের সামনে বলা তো যায় না। সকালে ব্রাশ না করেই রামি তাকে চুমু খায়। রামির সাথে আর কথা বলল না। গাল ফুলিয়ে বাইরে তাকিয়ে রইল চুপচাপ। সুহার ঠোঁটে হাসি লেগেই আছে। সে কখন থেকে এদের দুজনের ঝগড়ার মনোনিবেশ করে আছে। এদিকে মিঠুর মনোযোগ তার উপর, বারবার তাকেই দেখছে। সুহার ধ্যান ভাঙল ফোন কলের শব্দে। মামি কল করেছেন। কথা বলার পর মিঠুকে বলল, আমি বাসায় যাব, মামি তাড়াতাড়ি ফিরতে বলেছেন। রামি বলল, আজ আর ঘুমাবেন না? না, আরেক সময় ঘুরবো। অরু চুপচাপ বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ল। মিঠু গাড়ি টানলো সুহার বাসার দিকে। ঘাড় কাত করে ঘুমাচ্ছে অরু। পরে ঘাড় ব্যথা হতে পারে ভেবে ওর পিঠের পেছন দিকে হাত রেখে নিজের সাথে আগলে নিল রামি। সুহা আর একবার মুগ্ধ চোখে তাকালো। একটু আগেই দুজন ঝগড়াঝাটিতে মেতেছিল, অথচ এখন কেবল যত্ন আর ভালোবাসারা ছাই পেল। মাহমুদ প্রতিদিনের মতো কলেজের পর বাসার জন্য রওনা দিল। তরি সবার সাথে যায়নি, সে জানে। পা চালিয়ে গাড়িতে চড়ার আগে একবার ছেলের জন্য চকলেট কিনে নিল, সাথে ছেলের মায়ের জন্য ফুল। বাসায় পৌঁছে বেল দেওয়ার পরপরই তরি এসে দরজা খুলে মিষ্টি হাসি উপহার দিল। প্রত্যুত্তরে মাহমুদও হাসল। তরিকে পেছনে ফেলে ঘরে পা রাখতেই বিছানার উপর তার বাসায় পরার জামা কাপড় দেখতে পেল। তরি প্রতিদিন ওর বাসায় আসার সময় হলেই সব হাতের কাছে এনে রাখে। মাহমুদ আগে বাইরের পোশাক পরিবর্তন করে নিল। তরি ঘরে এসে বলল, আমি খাবার দিচ্ছি, খেতে আসুন। মাহমুদ জিজ্ঞেস করলো, আমি কোথায়? ওর দাদু আপুর কাছে। মাহমুদ এগিয়ে এলো তরির কাছে, বাহু ধরে ঘুরিয়ে দিল তাকে। চুলের খোপায় যত্ন করে ফুলের মালাটি আটকে দিল। কোমল স্বরে শুধালো, সবার সাথে গেলে না কেন? তরির ঠোঁটে প্রশান্তির হাসি। চুলে হাত ছুঁয়েই বলল, গেলে যে সুন্দর মুহূর্তটি মিস করে যেতাম। মাহমুদ হাসল না, তবুও যেন তার চোখ দুটো চিকচিক করে উঠল। ছোট ছোট কিছু মুহূর্ত দিয়েই সে তার ভালোবাসাটাকে তরতাজা করার চেষ্টা করে। বাড়িতে বিয়ের আমেজ।
সকলেই হই হুল্লোড়ে মেতেছে। আলাদা আলাদা বাড়িতে অনুষ্ঠান না করে কমিউনিটি সেন্টার বুক করেছে 3 পরিবার। বিয়ের আনন্দ দ্বিগুণ করতে বিদেশ থেকে স্বামী সন্তান নিয়ে বাড়ি ফিরল আয়েশা সুলতানার একমাত্র মেয়ে। দেশে খুব কমই আসা হয় তার। ছোট ভাইয়ের বিয়ের অনুষ্ঠান মিস দিতে চাইল না, তাই ছুটে চলে এলো সকলের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে। বিদেশে থাকলেও সকলের সাথেই তার ভিডিও কলে কথা হয়, সেই সুবাদে কারোর সাথে নতুন করে পরিচিত হতে হয়নি। অরু দুহাত ভর্তি মেহেদি দিয়ে বসে আছে। কি আশ্চর্য! এখন তার পিঠ চুলকাচ্ছে, মাথা চুলকাচ্ছে, ঘাড় চুলকাচ্ছে। দুনিয়ায় যত চুলকানি আছে সব মেহেদি দেওয়ার পরই দলবল নিয়ে হানা দেয়। আশেপাশের সবাই ব্যস্ত, কাকে বলবে একটু চুলকে দিতে। চোখ জোড়া তরির খোঁজ করলো, পরক্ষণেই ভেবে দেখলো তাকে খুঁজে পাওয়া দুষ্কর। বেচারার ভাই বোন দেবর 3 জনেরই বিয়ে, ঘাড়ের ওপর ট্রিপল দায়িত্ব। মিঠু পাশ দিয়ে যাচ্ছিল, অরু তাকে ডেকে উঠল। ভাইয়া। পা থামিয়ে তাকালো মিঠু, শুকনো চোখে পর্যবেক্ষণ করে বলল, এমন বাইন মাছের মতো লাফাচ্ছিস কেন? অরু করুণ স্বরে বলল, একটু মাথাটা চুলকে দাও, আমি মেহেদির জন্য পারছি না। মিঠু যেন বেশ মজা পেল। সে মাথা চুলকে দিল না, বরং বুকের সাথে দুহাত ভাঁজ করে দাঁড়ালো, ঠোঁটে জ্বালাময়ী হাসি। অরু ছটফট করে বলল, দাও না রে ভাইয়া। মিঠু হাতের থাবা বসাতে নিল অরুর মেহেদির উপর। চেঁচিয়ে কয়েক কদম ছিটকে গেল, সরে গেল অরু। ভালো হবে না বলে দিলাম। আচ্ছা, কি করবি তুই? তোমার বউয়ের কানে বিষ ঢালবো, ছোটবেলায় কি কি করেছো সব বলবো। মিঠু গা ছাড়া ভাব নিয়ে বলল। বলিস কে? অরু ট্রুর হেসে বলল, সব তো বলবো না, যেগুলো বললে তোমার ইজ্জত যাবে সেগুলোই বলবো। বড় ভাইয়ের সাথে বেয়াদবি করিস? তুই তো মহা বেয়াদব। বেগম রোকেয়া বেঁচে থাকলে নারী শিক্ষার পাশাপাশি মহা বেয়াদবকে মানুষ করার শিক্ষার প্রচলনটাও হয়তো করে ফেলতেন। আমার তো মনে হয় ভদ্রমহিলা তোকে দেখে মাত্র হার্ট অ্যাটাক করে বসতেন। অরু বাহুতে মাথা ঘষে চলেছে, চুলকাতে তো পারছে না। মিঠুর কথা শুনে বলল, দুনিয়াতে আগে কে এসছে, আমি নাকি তুমি? অবশ্যই আমি। সেই রেসপেক্ট পর্যন্ত করিস না। পাশের বাসার আন্টিদের মতো সারাক্ষণ আমার পেছনে কুটচাল শুরু করিস। অরু সুন্দর করে মিঠুকে বোঝালো, দুনিয়াতে তুমি আগে এসছো, সবকিছু তুমি আগে করেছো। ছোটরা কার কাছ থেকে শেখে? নিশ্চয়ই তার বড়টার কাছ থেকে। আর আমিও তোমার কাছ থেকে শিখে মহা বেয়াদব হয়েছি, তাই যা দোষ আমার তার পুরোটা দায়ভারই তোমার। মিঠু দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কাল ভালোই ভালোই তোকে বিদায় করতে পারলেই বাঁচি, শান্তিতে থাকা যাবে। দেখা গেল চুরি করবি তুই, আর চোর সাজা পেলাম আমি। অরু ফিচেল হেসে বলল, কেন? বউয়ের হাতে খুন্তির মার খেয়ে ধামা চাপা দেবে বলে আমাকে বিদায় করতে চাইছো? কিন্তু আমি তো এই বাসায় আসা ছাড়ছি না। প্রয়োজনে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রাখবো, তারপর রমরমা ক্যাপশনে তুমি ভাইরাল। দেখুন রাজনীতিবিদ ইবতেসাম মিঠুকে কি করলেন তার স্ত্রী। হ্যাঁ, তুই থাকতে আবার সিসিটিভি ক্যামেরা? যার ঘরে এমন একটা বোন আছে তার কপাল আমার মতোই পোড়া। বেচারা রামির জন্য আমার বড্ড কষ্ট হচ্ছে। জেনে বুঝে কুমির ভর্তি খালে সাঁতার কাটতে নেমেছে, প্রাণটা ঝুলে আছে তার। এই বুঝি কুমিরের পেটে গেল। অরু সকাল থেকে এখনো না খেয়ে আছে। তোর মামাতো বোনকে দিয়ে অরুর নাস্তা পাঠিয়ে দিল। মামাতো বোন নাস্তা দিয়ে বলে গেল, অরু তাড়াতাড়ি নাস্তা করে নে। হাত দিয়ে কিভাবে খাবে? খিদেতে পেটও জ্বালা করছে। কিন্তু অরু কিছুতেই এখন মেহেদি তুলবে না। খিদে লাগলে লাগুক, বসে রইল চুপচাপ। মিঠু কিছু না বলে অরুর সামনে বসলো, কাঁটা চামচে নুডলস আটকে বলল, হা কর। অরু চুপচাপ হা করে খাবার মুখে নিল। মুখের খাবার গেলে আবার হা করলো, কিন্তু মিঠু চামচ ঘুরিয়ে নিজের মুখে নিল। পরপর কয়েক চামচে অর্ধেক নুডলস নিজের পেটে চালান করে অরুর দিকে তাকালো, শুধালো, এমন তাকিয়ে আছিস কেন? খাবি? দেখ, আমার আবার পেট ব্যথা করবে। অরু খ্যাপা স্বরে বলল, আমার নুডলস আর আমাকে জিজ্ঞেস করছো খাবি? খেতে চাইলে হাত ধুয়ে এসে বাকিটুকু খা। বলে তৃপ্তির ঢেকুর তুলে চলে গেল মিঠু। অরু বিড়বিড় করে বলল, আমাকে সিরাজউদ্দৌলা পেয়ে
মীর জাফরের পরিচয় দিয়ে গেল। না, এমন চলতে দেয়া যাবে না। শীঘ্রই ঘসেটি বেগমের রূপ ধারণ করতে হবে।